আজকে যেটা বলবো সেটা হচ্ছে নিউট্রিশন। তো নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, তাই তো? নিউট্রিশন বা পুষ্টি। এখন নিউট্রিশনকে দুরকম ভাগে ভাগ করা যায়। ফার্স্ট এডটা কি হচ্ছে? ফার্স্ট এডটার নাম হচ্ছে অটোট্রপস। অটোট্রপস, অটো মানে হচ্ছে কি নিজে, তাই তো? তার মানে যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাহলে অটোট্রপস বা স্বভোজী, তার মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর সেকেন্ড ওয়ান ইজ দ্য হেটারোট্রপস। হেটারোট্রপস হেটারোট্রপস মানে হচ্ছে পরভোজী, তার মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্যের উপর ডিপেন্ড করতে হয়, তাদেরকে বলা হচ্ছে পরভোজী বা হেটারোট্রপস। হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট। তো এই হচ্ছে স্বভোজী আর পরভোজী। তাহলে আমরা জানি যে গ্রিন প্লান্টস, যারা সবুজ উদ্ভিদ, তাদের কি থাকে? ক্লোরোফিল থাকে। তো তারা সেই জন্য নিজেদের খাদ্যটা ফটোসিনথেসিস পদ্ধতিতে নিজেরা তৈরি করতে পারে। তাহলে স্বভোজী আমরা কাদের বলতে পারি? স্বভোজী মেনলি বলবো হচ্ছে গ্রিন প্লান্টসদের, ঠিক আছে? তো স্বভোজী হচ্ছে গ্রিন প্লান্টসরা। এবার তো এই ব্যাপারটা আমরা নেক্সট দিন পড়ব। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে মিনারেল নিউট্রিশন ইন প্ল্যান্টস। কি পড়ব? মিনারেল নিউট্রিশন ইন প্ল্যান্টস। তো এবার এই বিষয়টা বুঝবো। তাহলে মিনারেলস মানে কি? আমরা জানি বিভিন্ন খনিজ পদার্থ, তাহলে এটার বাংলা হচ্ছে খনিজ পুষ্টি। তো খনিজ পদার্থ কোনগুলো? খনিজ পদার্থ হচ্ছে আমরা প্রকৃতিতে বিভিন্ন যে সাবস্টেন্স পাই, ইনঅর্গানিক সাবস্টেন্স বা অর্গানিকও, সেগুলো আমরা পেয়ে থাকি। যে সাবস্টেন্সগুলো, সেগুলো হচ্ছে খনিজ পদার্থ। এবার আমরা জানবো যে হোয়াট ইজ নিউট্রিশন বা পুষ্টি কি, পুষ্টির সংজ্ঞাটা কি, সেটা আমাদের জানতে হবে। তাহলে পুষ্টি হচ্ছে সেই একটা প্রসেস, ঠিক আছে? নিউট্রিশন ইজ নাথিং বাট আ প্রসেস। মানে পুষ্টি হচ্ছে সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জীব, সেটা উদ্ভিদও হতে পারে বা প্রাণীও হতে পারে, তারা কি করে? তারা খাদ্যটা গ্রহণ করে, এবং খাদ্য গ্রহণ করে, তারপর সেই খাদ্য থেকে যে শক্তিটা পায়, সেই শক্তিটা কিসে ব্যবহার করে? সেটা ব্যবহার করে হচ্ছে যে জীবটার, সেই জীবের বৃদ্ধি, ক্ষয়পূরণ বা বিভিন্ন যে জৈবনিক কাজ, যেরকম কি চলন, গমন, জনন, এই সমস্ত বিভিন্ন যে জৈবনিক প্রক্রিয়া, তো সেই সমস্ত প্রক্রিয়াগুলোর জন্য কি দরকার? খাদ্য গ্রহণের দরকার। তাহলে পুষ্টি হচ্ছে সেই পদ্ধতি, যে পদ্ধতিতে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী খাদ্য গ্রহণ করে, এবং সেই খাদ্য পরিপাকের মাধ্যমে দেহে বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং খাদ্য থেকে যে শক্তি পাওয়া যায়, সেই শক্তিটা বিভিন্ন বিপাকীয় কাজে লাগায়, সেই পদ্ধতিটা হলো আমার পুষ্টি। তাহলে পুষ্টিটা বুঝলাম। তার মানে পুষ্টির জন্য খাদ্য গ্রহণ করতে হবে, খাদ্য গ্রহণ, তারপর কি? সেটাকে আমার পরিপাক করতে হবে খাদ্যটা, তারপর কি করব? সেটা আমরা বিভিন্ন কাজে লাগাবো, বিভিন্ন বিপাকীয় কাজে শক্তি ব্যয়। ওকে, তাহলে এই টোটাল প্রসেসটা আমার হলো কি? এই টোটাল প্রসেসটা হচ্ছে পুষ্টি। তো এবার আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মিনারেল নিউট্রিশন। মানে এই যে উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ পদার্থ কিভাবে সাহায্য করে, সেই বিষয়টা আমরা পড়ব। কেন বিভিন্ন খনিজ পদার্থগুলোকে আমরা পুষ্টির মধ্যে মানে এখানে কি? খাদ্যের সাহায্যে উদ্ভিদদের কেন এই বিভিন্ন মিনারেলসগুলো বা খনিজ পদার্থগুলো দরকার। তো এবার প্লান্টসের যে নিড, অন দ্য বেসিস অফ প্লান্টস নিড,
বা উদ্ভিদের পুষ্টির প্রয়োজনীয়তার ভিত্তিতে তাহলে আমরা মিনারেলসকে, খনিজ পদার্থকে দুটো ভাগে ভাগ করব। ঠিক আছে, খনিজ পদার্থকে কি করব, দুটো, in broad sense mineral can be classified in two categories. Number one is the non-essential minerals, okay, and second one is the essential minerals, okay. তার মানে নন এসেনশিয়াল নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এটা সেই সমস্ত খনিজ পদার্থ যেগুলো উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়ায় অপরিহার্য নয়, সেজন্য আমরা কি বলবো এটাকে, অনাবশ্যক খনিজ পদার্থ। তার মানে কি হচ্ছে, এই পদার্থগুলো উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়ার জন্য অপরিহার্য নয়। তো এর যদি কিছু এক্সাম্পল আমরা শুনি, তাহলে এক্সাম্পল কি কি? এক্সাম্পল হিসেবে নন এসেনশিয়াল মিনারেলসের হচ্ছে কি, নাম্বার ওয়ান অ্যালুমিনিয়াম, সেকেন্ড ওয়ান কোবাল্ট, থার্ড ওয়ান সোডিয়াম। তো এগুলো কি, এগুলো কোনোটাই উদ্ভিদের পুষ্টির জন্য অপরিহার্য নয়, তো এগুলোকে আমরা বলছি হচ্ছে নন এসেনশিয়াল মিনারেলস। আর এসেনশিয়াল মিনারেলস নাম থেকে বুঝতে পারছি যেগুলো উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়ার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মানে অপরিহার্য। উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়ায় যে সমস্ত খনিজ পদার্থ অপরিহার্য তাদেরকে আমরা বলবো এসেনশিয়াল মিনারেলস। এবার এই এসেনশিয়াল মিনারেলসগুলো, তার মানে এরা সবাই হচ্ছে কি উদ্ভিদের পুষ্টির জন্য ইম্পর্টেন্ট। তো এই এসেনশিয়াল মিনারেলসগুলো, তাহলে এদের যদি কিছুটা বৈশিষ্ট্য আমরা বুঝে নিই, তাহলে বৈশিষ্ট্যতে আমরা কি বলতে পারি, এই সমস্ত খনিজ পদার্থগুলো কি করবে, এই সমস্ত খনিজ পদার্থগুলো উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন কোষের গঠনে ভূমিকা আছে এদের। আর কি করবে, এই এসেনশিয়াল মিনারেলসের অভাবজনিত কারণে, অভাব যদি দেখা যায়, অভাবজনিত কারণে কি হবে, উদ্ভিদের জীবনচক্র ব্যাহত হতে পারে, মানে লাইফ সাইকেলে ডিস্টারবেন্স আসতে পারে, তো জীবনচক্র ব্যাহত হতে পারে। আর কি, আর হচ্ছে যে বিভিন্ন যে অণু সংশ্লেষে প্রক্রিয়া ব্যাহত হয়। তার মানে আমরা এগুলো থেকে বুঝতে পারছি এই মিনারেলসগুলো উদ্ভিদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এবার এই যে অপরিহার্য যে খনিজ পদার্থগুলো পেলাম, এসেনশিয়াল মিনারেলস, তো সেই এসেনশিয়াল মিনারেলসগুলো যদি আমরা নাম্বার দেখি, তো কেউ কেউ, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, কেউ কেউ বলে 13 বা 14টা, আবার অনেকে বলে 17টা টোটাল এসেনশিয়াল মিনারেলস ফর প্লান্টস। তো এসেনশিয়াল মিনারেলসগুলোকে প্লান্টের ক্ষেত্রে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাইক্রো এলিমেন্ট, আর সেকেন্ড ওয়ান ইজ দ্য ম্যাক্রো এলিমেন্ট। তো মাইক্রো এলিমেন্ট, মাইক্রো মানে ছোট, অল্প আমরা জানি, তার মানে অল্প, তার মানে এই যে খনিজ পদার্থগুলো উদ্ভিদের ক্ষেত্রে খুব কম পরিমাণে লাগে তাদেরকে আমরা কি বলবো, মাইক্রো এলিমেন্ট বা স্বল্প মাত্রিক মৌল, ওকে। আর ম্যাক্রো মানে আমরা জানি বড় বা অনেক বেশি, তো সেটার জন্য আমরা এদেরকে বলবো অনেক বেশি লাগছে, তাই এই খনিজগুলোকে আমরা বলবো কি, অতিমাত্রিক মৌল। তাহলে কি বুঝলাম, স্বল্পমাত্রিক মৌলগুলো উদ্ভিদের পুষ্টির জন্য অল্প পরিমাণে দরকার হয়, ঠিক আছে। আর কি, এই যে স্বল্পমাত্রিক মৌলগুলো
উদ্ভিদের দেহ গঠন বা কোষের যে গঠন, দেহ গঠন বা কোষের গঠনে কিন্তু কোনো এদের ভূমিকা নেই। এদের আলাদা কোনো কাজ আছে, কিন্তু কোষের গঠনে এদের কোনো ভূমিকা নেই। ওকে, তাহলে এটা হচ্ছে স্বল্পমাত্রিকের ক্যারেক্টারস। তার অতিমাত্রিকের যদি কটা বৈশিষ্ট্য বলি, তাহলে এটা হচ্ছে বেশি পরিমাণে দরকার। বেশি পরিমাণে মানে কি? বেশি পরিমাণে বলতে পারি 8 to 10 মিলিগ্রাম পার গ্রাম। তার মানে উদ্ভিদের ক্ষেত্রে প্রতি গ্রামে এই অতিমাত্রিক মৌলগুলো কিন্তু 8 থেকে 10 মিলিগ্রাম দরকার হবে। আর এগুলো কি করবে? উদ্ভিদের কোষের বা দেহের গঠনে, কোষ বা দেহ গঠনে সাহায্য করবে। তাহলে কি হচ্ছে? যেগুলো আমার অল্প পরিমাণে দরকার সেগুলো হচ্ছে স্বল্পমাত্রিক মৌল, আর যেগুলো বেশি বেশি দরকার সেগুলো আমার হচ্ছে মাইক্রো এলিমেন্টস বা অতিমাত্রিক মৌল। এবার আমাদের জানতে হবে এগুলোর এক্সাম্পলস। তো ফার্স্টে ম্যাক্রো এলিমেন্টস, ম্যাক্রো এলিমেন্টসের এক্সাম্পল পড়ব। এক্সাম্পল কি কি আছে? অনেকগুলো আছে। তাহলে ম্যাক্রো এলিমেন্টস মানে বেশি বেশি কোন কোনগুলো দরকার হবে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ওকে, তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ম্যাক্রো এলিমেন্ট। তার মানে এগুলো খুব বেশি বেশি দরকার হয়, আর এগুলো সেল স্ট্রাকচারে বা উদ্ভিদ দেহের গঠনে সাহায্য করে। তাহলে কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ওকে, এবার আমরা আসবো হচ্ছে মাইক্রো এলিমেন্টসের এক্সাম্পলে। তো সেখানে কি কি পাবো? সেখানে পাবো হচ্ছে আয়রন, জিঙ্ক, মলিবডেনাম, বোরন, কপার, নিকেল, ক্লোরিন, ঠিক আছে, তারপর ম্যাঙ্গানিজ। এগুলো আমরা পাবো হচ্ছে মাইক্রো এলিমেন্ট। তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্টস। তো এবার যদি আমরা প্রত্যেকের রোলগুলো একটু ছোট ছোট করে জানি, তাহলে একটু যদি জানি তাহলে দেখি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই চারটে কি করে? এই চারটের মেন কাজ হচ্ছে, এরা আবার ম্যাক্রোদের মধ্যেও সব থেকে ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে এই চারটে উদ্ভিদের যে প্রোটোপ্লাজমটা, সেলের মধ্যে যে প্রোটোপ্লাজম থাকে, সেই প্রোটোপ্লাজমের গঠনে সাহায্য করছে হচ্ছে এই চারটে। তো সেই জন্য এরা হচ্ছে ম্যাক্রোর মধ্যেও আবার ইম্পর্টেন্ট, প্লাজম গঠন। তাহলে এটা হচ্ছে। নেক্সট আছে আমার কি? ফসফরাস। পিতে হচ্ছে ফসফরাস। তো ফসফরাস কিসে? আমরা জানি এটিপি। এটিপি আমরা পড়েছি। এটিপিতে তাহলে কি হয়? এটিপিতে হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তার মানে এটিপির দ্বারা কোষে শক্তি সঞ্চিত থাকে। এবার তাহলে সেই এটিপির মধ্যে আমরা 3টে ফসফরাস পাই, এটা একটা গেল। আর একটা হচ্ছে আমরা যে নিউক্লিক অ্যাসিড জানি, নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ। তো সেই ডিএনএ আরএনএতে কি থাকে? যে নিউক্লিওসাইড যে স্ট্রাকচার থাকে, তো সেখানে একটা নাইট্রোজেন বেস থাকে, একটা পেন্টোজ সুগার থাকে, আর কি ফসফেট গ্রুপ থাকে। তাহলে সেই ডিএনএ আরএনএর গঠনেও আমরা কি পাই? এই ফসফেট পাই আর নাইট্রোজেন পাই। তাহলে বোঝা গেল তাহলে এগুলো কীরকমভাবে ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস হলো। তারপরে হচ্ছে কি? সালফার। সালফার কি? সালফারটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন, যে উদ্ভিদ দেহে যে বিভিন্ন প্রোটিন আছে, তো সেই প্রোটিনের গঠনে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি? এই সালফার। তারপর নেক্সট ওয়ান কি? নেক্সট ওয়ান হচ্ছে আমার পটাশিয়াম। ওকে, পটাশিয়ামটার মেন কাজ হচ্ছে কি?
ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা, ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা, তার মানে কি পত্ররন্ধ্র, যেটা স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র, তাহলে পাতার মধ্যে যে পত্ররন্ধ্র থাকে যেটা দিয়ে বিভিন্ন গ্যাসীয় বিনিময় বা বাষ্পমোচন যে প্রসেসগুলো হয়, তো সেই পত্ররন্ধ্রগুলো খোলা আর বন্ধ হওয়া যেটা দ্বারা মেনটেন হয় সেটা হচ্ছে আমার এই পটাশিয়াম। তাহলে এটা একটা মেন কাজ উদ্ভিদের জন্য। তারপরে কি আছে, ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে এটা হচ্ছে কি সেল ওয়াল কম্পোনেন্ট। মানে কি উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি যে সেল ওয়াল থাকে, তো সেই সেল ওয়ালে যে মধ্য প্রাচীর বা মধ্য ল্যামেলা যেটা থাকে, তো সেই স্ট্রাকচারে কে সাহায্য করে, সেখানে একটা ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়াও ক্যালসিয়াম বিভিন্ন এনজাইমেটিক যে রিয়াকশনসগুলো থাকে সেই রিয়াকশন বা উৎসেচক ধর্মী যে সমস্ত বিক্রিয়া থাকে সেগুলোকে স্পিড আপ করতে সাহায্য করে। ওকে, হয়ে গেল। এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আমরা জানি যে কোর ক্লোরোফিল, ক্লোরোফিলের গঠনে ম্যাগনেসিয়ামের একটা ভূমিকা আছে। তাহলে এগুলো আমরা জেনে নিলাম হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস, তাদের ওভারঅল এক একটা প্রত্যেকটার কি কি কাজ সেটা জেনে নিলাম। এবার যদি আমরা একটু মাইক্রো এলিমেন্টসগুলো ধরি, তাহলে মাইক্রো এলিমেন্টসগুলোর মধ্যে সবার আগে কিন্তু হচ্ছে এফি, কারণ হচ্ছে মাইক্রো এলিমেন্টসগুলোর মধ্যে যেরকম ম্যাক্রো এলিমেন্টসগুলোর মধ্যে বললাম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই চারটে ম্যাক্রোগুলোর মধ্যে সব থেকে বেশি কাজে লাগে, ঠিক সেরকম মাইক্রো এলিমেন্টসগুলোর মধ্যে কিন্তু আয়রনটা সব থেকে বেশি লাগে। তো সেই জন্য এরকমও কন্ট্রোভার্সি আছে যে কি আয়রনটাকে অনেকে আবার ম্যাক্রো এলিমেন্টসের মধ্যেও ফেলে দেয়। ঠিক আছে, তো এই আয়রনটা কি করে, আয়রনটা এই যে আমরা ফটোসিনথেসিস পড়লাম, তো ফটোসিনথেসিসে যে বিভিন্ন ইলেকট্রন ট্রান্সপোর্টার যেগুলো আমরা পড়েছিলাম, ইলেকট্রন বাহক পড়েছিলাম, ওকে, ফেরিডক্সিন বা এগুলোতে ফেরিডক্সিনে, বিশেষ করে ফেরিডক্সিন বা সাইটোক্রোম, এই সবগুলোতে তাহলে আয়রনযুক্ত যৌগ কাজে লাগছে। তাহলে আমরা বলছি হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্টারে সাহায্য করছে। ওকে, তাহলে কি কি ফেরিডক্সিন বা সাইটোক্রোম এগুলোতে আমাদের আয়রনটা লাগলো। তারপরে কি হচ্ছে, তারপর হচ্ছে মলিবডেনাম একটা মাইক্রো এলিমেন্ট। তো সেই মলিবডেনামটা কি করে, মলিবডেনামটা অ্যামাইনো অ্যাসিডের বিল্ডিং মানে অ্যামাইনো অ্যাসিড তৈরিতে কাজে লাগে। ওকে, তারপর একটা বলি বোরন কি করে, বোরনটা মেনলি সেল ডিভিশনে বোরনটার কাজ আছে, সেল ডিভিশনের সময় বোরনটা কাজে লাগে। নেক্সট হচ্ছে ক্লোরিন। যদি ধরি Cl, ক্লোরিনটা কি করে, ওয়াটার অসমোসিস, মানে হচ্ছে জলের যে অভিস্রবণ বা জলের পরিবহনে সাহায্য করে হচ্ছে ক্লোরিন। এছাড়াও যে ম্যাঙ্গানিজ আছে, ঠিক আছে, Mn মানে ম্যাঙ্গানিজ আছে বা জিঙ্ক আছে, নিকেল আছে, তো এরা সবাই কি করে, এরা সবাই এনজাইমেটিক যে বিভিন্ন অ্যাকশন আছে মানে উৎসেচকের অনেক সময় কোফ্যাক্টর হিসেবে কাজ করে বা উৎসেচকের বিভিন্ন কাজে সাহায্য করছে হচ্ছে এই মাইক্রো এলিমেন্টস। তাহলে এইটা যেটা বললাম সেটা হচ্ছে সব এদের স্পেসিফিক কাজ। ঠিক আছে, আর একটা সেটা হচ্ছে যে এই যে মাইক্রো এলিমেন্টস বা ম্যাক্রো এলিমেন্টস যে কোনো খনিজ পদার্থগুলো, সেগুলো কিন্তু উদ্ভিদ প্রকৃতি থেকে, ঠিক আছে, প্রকৃতি থেকে মানে এই কার্বন আকারেই পায় না, কার্বনটাকে পায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফর্মে, হাইড্রোজেনটাকে পায় হচ্ছে জল আকারে, অক্সিজেনটা জল থেকে পায়, নাইট্রোজেনটা বিভিন্ন নাইট্রেট বা নাইট্রাইট আয়ন রূপে পায়। তার মানে প্রত্যেকটা খনিজ পদার্থ যেরকম পটাশিয়াম বা ফসফেট বা সালফার, এগুলোকে বিভিন্ন আয়নের আকারে প্রকৃতি থেকে পায়। ঠিক আছে, শুধু ফসফেট বা শুধু ফসফরাস কিন্তু প্রকৃতি থেকে পায় না, বা শুধু কার্বন শুধু হাইড্রোজেন প্রকৃতি থেকে পায় না, এটা একটা বলার কথা। সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন এলিমেন্টসগুলো, তো এই এলিমেন্টসগুলো উদ্ভিদ
বা প্রাণী তারা কিন্তু সরাসরি ইনটেক করতে পারে না, অন্য ফর্ম থেকে সেই ফসফরাস বা সমস্ত এলিমেন্টগুলো তারা পায়। যেরকম কেটাকে কে প্লাস রূপে পায়, সিএটাকে Ca2+ রূপে পায়, এমজিটাকে Mg2+ রূপে পায়, ঠিক আছে, এরকম বিভিন্নভাবে পায়। তাহলে এটা আমরা জানলাম যে স্পেসিফিক ফাংশন কার কোনটা সেটা নিয়ে একটু বললাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে ইন জেনারেল তাহলে জেনারেল ফাংশন অফ এসেনশিয়াল এলিমেন্টস। ওকে, তাহলে নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে যে কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম গঠন, কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম গঠন। ওকে, তাহলে এটা হলো আমার নাম্বার 1 ফাংশন। তাহলে এটাতে কে কে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এরা তাহলে মেন কাজ হচ্ছে কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম গঠন। তারপরে কি হচ্ছে? তারপর হচ্ছে যে জারণ বিজারণ। এই যে ফটোসিনথেসিস একটা জারণ বিজারণ প্রক্রিয়া, তাহলে সেখানে আমার কি লাগলো? ইলেকট্রন ট্রান্সপোর্টার লাগলো, সেগুলো কি? আয়রন ঘটিত যৌগ, ফেরাস ঘটিত। তার মানে কি বিভিন্ন জারণ বিজারণ প্রক্রিয়ায় এই এসেনশিয়াল এলিমেন্টসের কাজ আছে। থার্ড ওয়ান ইজ দ্য অভিস্রবণীয় ক্রিয়া। তার মানে কি? এই যে বললাম যে ক্লোরিন আয়ন, ওকে, ক্লোরিন আয়ন, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো কি করে? এগুলো বিভিন্ন অসমোসিস প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের যে জলের যে ভারসাম্যটা, ঠিক আছে, মানে জলের যে ভারসাম্য, মানে বাষ্পমোচন প্রক্রিয়ায় জল বেরিয়ে যাচ্ছে, তারপরে কি অন্য প্রক্রিয়ার মাধ্যমে জল শরীরে ঢুকছে, তো সেই যে প্রসেসটা, তো সেই জলের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই এসেনশিয়াল এলিমেন্টসগুলো। তারপরে কি? তারপরে হচ্ছে যে ক্লোরোফিলে আমরা ক্লোরোফিল সংশ্লেষ, তাহলে ক্লোরোফিল সংশ্লেষে ম্যাগনেসিয়ামের Mg মানে ম্যাগনেসিয়ামের আমরা কাজ পেলাম। তারপর কি পাবো? হচ্ছে তারপর হচ্ছে যে পিএইচ ব্যালেন্স মানে হচ্ছে বাফার ক্রিয়া। এই যে বিভিন্ন এসেনশিয়াল এলিমেন্টসগুলো থেকে যে বিভিন্ন লবণ, ক্ষার বা অ্যাসিড পাচ্ছি, সেগুলো কি করে? সেগুলো কোষের যে পিএইচটা, সেই পিএইচটাকে মেনটেন, বা অম্লত্ব ক্ষারত্ব যেটা, সেটাকে মেনটেন করতে সাহায্য করে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে এনজাইমেটিক ক্যাটালাইসিস এফেক্ট। তাহলে কি বললাম? এনজাইমেটিক ক্যাটালাইটিক এফেক্ট মানে হচ্ছে বিভিন্ন উৎসেচকের ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। উৎসেচকের যেরকম ম্যাগনেসিয়ামটা যেরকম কি ক্লোরোফিলের গঠনে সাহায্য করছে, এটা আবার হেক্সোকাইনেজ যে এনজাইমটা আছে, তো সেই এনজাইমের কোফ্যাক্টর হিসেবে ব্যবহার হয়। তার মানে এই যে এই কাজগুলো, সেগুলো হচ্ছে ইন জেনারেল ফাংশন অফ এসেনশিয়াল এলিমেন্টস ইন প্লান্টস। তার মানে হচ্ছে মেন এই কাজগুলো করে হচ্ছে এই খনিজ পদার্থগুলো। তো সেই কারণে উদ্ভিদ দেহে এই পুষ্টিগুলো আমার দরকার হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট দিন আমরা উদ্ভিদ পুষ্টি এবং প্রাণীর পুষ্টি যেটা আছে সেটা নিয়ে আমরা পড়বো। এটা ভীষণ সোজা একটা বিষয়, তো ওকে, ঠিক আছে।